চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবার বাংলা সাহিত্যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা। তো চলো শুরু করা যাক। রবীন্দ্রনাথের গদ্য উপন্যাসের বহু বিচিত্র ঐশ্বর্য বাংলা সাহিত্যে যখন উজ্জ্বল দীপ্তিতে দীপ্ত, ঠিক তখনই বাঙালি পাঠককে হৃদয়াবেগের স্রোতে ভাসিয়ে নিয়ে গেলেন যে গদ্যশিল্পী, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনের আবেগ আকুতি তুলে ধরার জন্য রবীন্দ্রনাথের পরে অন্যতম সেরা কথাশিল্পী হিসাবে অবশ্যই শরৎচন্দ্রের কথা আমরা বলতে পারি। তো এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রবীন্দ্র যুগের পরে জন্ম নিয়েছেন, তার সেই জন্ম বৃত্তান্ত আগে একটু উপস্থাপন করি। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবন মোহিনী দেবী। তিনি 5 ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। লেখকের শৈশব কাটে তার ভাগলপুরের মামার বাড়িতে। 1894 খ্রিস্টাব্দে তিনি ভাগলপুর থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল থেকে। কলেজে এফ.এ. পড়তে শুরু করলেও পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে তার এফ.এ. পরীক্ষা দেওয়া হয়নি। এরপর পরিবারের হাল ফেরানোর জন্য তিনি জমিদারি সেরেস্তায় কাজ করতে শুরু করেন। সেই সময় তার পিতার মৃত্যু হলে বহু কষ্টে পিতার ক্রিয়াকার্য সম্পন্ন করে শেষে কলকাতার ভবানীপুরের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। নিজেকে বাঁচার জন্য এবং পরিবারকেও ঠিক পথে চালিত করবার জন্য তার জমিদারির সেরেস্তায় কাজ নেওয়া এবং সেখান থেকে তাকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনকে চালিত করতে হয়। এরপর সেখান থেকেই তিনি চাকরির বহু চেষ্টা করতে থাকেন। শেষে 1903 খ্রিস্টাব্দে কাউকে কিছু না বলেই তিনি ব্রহ্মদেশে পাড়ি জমান। ব্রহ্মদেশ বর্তমান নাম মায়ানমার। তো সেখানে রেঙ্গুনে পৌঁছান এবং সেখানে তিনি অ্যাকাউন্টস জেনারেল অফিসে কাজ করতে শুরু করেন। মাঝে মধ্যে অবশ্য কলকাতায় যে আসতেন না তাও নয়, তিনি কলকাতায় এলেও আবার দেখা যায় ফিরে যাচ্ছেন বার্মা মুলুকে। সেখানে তিনি 13 বছর পর্যন্ত ছিলেন, কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর এসবই তিনি যে একনিষ্ঠতার সঙ্গে করেছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কাজের ফাঁকে তার মনকে পীড়া দিত লেখালেখির জন্য। তিনি বাস্তব চিত্রকে তুলে ধরার জন্য হাতে তুলে নিলেন অস্ত্র। আর এই সময়েই তিনি লেখেন কুন্তলীন গল্প প্রতিযোগিতার জন্য মন্দির গল্প, তাও এক মামা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। সে গল্পটি কুন্তলীন পুরস্কারের জন্য মনোনীত হয়। এটাই তার প্রথম মুদ্রিত রচনা, অর্থাৎ মন্দির গল্পের মধ্য দিয়ে যেন দেবতার অধিষ্ঠান। এরপর অনিলা দেবী ছদ্মনাম নিয়ে তিনি যমুনা, ভারতী, ভারতবর্ষের মতন পত্রিকায় লেখা পাঠাতে থাকেন। সেগুলি প্রকাশিত হতে থাকে এবং উজ্জীবিত মনে তারুণ্যের জোয়ার বয়ে আসে। কিন্তু
দুঃখ কষ্টের জীবনে নানা অভিজ্ঞতার পাশাপাশি তার ভ্রমণ পিপাসু মন সমৃদ্ধ করে তোলে তার সাহিত্যকে। এবং সেই যে ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায়, সেই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাও তিনি তার রচনার মধ্যে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেন। আর এর পাশাপাশি যে সমস্ত অভিজ্ঞতা তিনি সংগ্রহ করেন, তাকে ঋদ্ধ করে যে সমস্ত অভিজ্ঞতা, তা তার সাহিত্যে প্রতিফলিত হয়েছে। আমরা তার প্রমাণ পেয়েছি বহুবার। পতিত মানুষের জীবন নিয়ে আলোচনা, নারী সমাজের প্রতি গভীর সহানুভূতি, স্বদেশী আন্দোলনের মতন এক সত্তা, তার সম্পর্ক প্রতিফলিত হয় তার নানা উপন্যাসে। এবার আমরা দেখি তার উপন্যাসগুলির মধ্যে যে বিভিন্ন ভাগগুলো আছে তাদের কথায়। তো আমি সেই ভাগগুলো বলবার আগে একটু উল্লেখ করি যে এবারে উল্লেখ করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসের প্রকাশকাল সহ কোন গোত্রের মধ্যে সেই উপন্যাসগুলি পড়ে। প্রথমত, সামাজিক উপন্যাসের ক্ষেত্রে তিনি ছিলেন বড় মাপের শিল্পী। এই সামাজিক উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস বরদিদি 1913, 1914 সালে প্রকাশিত হয় বিরাজ বউ, 1916 সালে প্রকাশিত হয় পল্লী সমাজ। ওই বছরই সামাজিক উপন্যাস হিসাবে চন্দ্রনাথ ছাড়া ফেলে। এছাড়াও 1917 সালে চরিত্রহীন, 1920 সালে বামনের মেয়ে, 1924 সালে নববিধান, 1935, 1938 এবং 1939 সালে যথাক্রমে প্রকাশ পায় বিপ্রদাস, শুভদা এবং শেষের পরিচয়। এর পাশাপাশি পারিবারিক সমসামূলক উপন্যাসও তিনি রচনা করেন। 1914 সালে প্রকাশিত হয় পরিণীতা। 1914 সালেই আবার পণ্ডিত মশাই উপন্যাস রচনা করেন। 1916 সালে অরক্ষণীয়া, 1917 সালে নিষ্কৃতি, এগুলি তার অন্যতম উপন্যাস। এছাড়াও পারিবারিক সমস্যামূলক উপন্যাসের সঙ্গে তিনি আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন শ্রীকান্ত প্রথম পর্ব। যদিও শ্রীকান্ত 4টি পর্বে প্রকাশিত হয়, তিনি লিখেছেন বিয়োগান্তক রোমান্টিক উপন্যাস 1917 সালে দেবদাস, আর প্রেমমূলক রোমান্টিক উপন্যাস লেখেন 1918 সালে দত্তা। মনস্তত্ত্ব প্রধান সামাজিক উপন্যাস লিখেছেন দেনা পাওনা 1923 সালে। বিবাদমূলক সামাজিক উপন্যাস 1931 সালে শেষ প্রশ্ন। এই সব উপন্যাসগুলির মধ্যে যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, জটিল মনস্তত্ত্ব, গভীর প্রেমানুভূতি, সাধারণ মানুষের সংগ্রাম তার লেখায় প্রতিফলিত হয়। তো আমরা এবার একটু অন্যভাবে এই উপন্যাসগুলোর সংক্ষিপ্ত পরিচয়ের মধ্য দিয়ে তার রচনার বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করি। পারিবারিক একাত্মতা এবং দ্বন্দ্ব বিরোধ। শরৎচন্দ্র মূলত পারিবারিক জীবনের রূপকার। পারিবারিক একাত্মতা ও দ্বন্দ্ব বিরোধ নিয়ে তিনি যে সমস্ত উপন্যাস রচনা করেছেন তার মধ্যে পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল, মেজদিদি, নিষ্কৃতি এগুলি অন্যতম। বাংলার একান্নবর্তী পরিবার এবং তাদের সমস্যা নিয়ে বিভিন্ন যে সদস্যদের সমস্যা তার এই সমস্ত উপন্যাসগুলোর মধ্যে ধরা পড়ে। পরিবারের মধ্যেই রয়েছে একদিকে স্বার্থপর নির্মম চরিত্রের
মানুষ, অন্যদিকে তাদের দ্বারা নিপীড়িত আর এক দল মানুষ। এর পাশাপাশি প্রচলিত সমাজনীতির নিরিখে দাম্পত্য প্রেম ও বিরোধ এই বিষয়ের উপন্যাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে শুভদা, বরদিদি, চন্দ্রনাথ, বিরাজবউ, দেবদাস। এই উপন্যাসের ঘটনাবিন্যাসে সর্বত্র জমাট বাঁধা ভাব না দেখা গেলেও ভাবাবেগের প্রাধান্য সত্ত্বেও প্রচলিত সমাজবিধির নিরিখে দাম্পত্য প্রেমকে উপস্থাপিত করেছেন। সেই সঙ্গে একটা ট্র্যাজিক আবহ সৃষ্টিতেও তিনি সক্ষম, তার প্রমাণ রেখেছেন। নারী চরিত্রগুলি স্বামী, পরিবার, সমাজকে অস্বীকার না করেও নিজেদের প্রেমকে প্রকাশ করতে পেরেছে এই উপন্যাসগুলির মধ্যে। তাই আলোচ্য পর্যায়ভুক্ত এই রচনাগুলির গ্রহণযোগ্যতা পাঠক সমাজে অত্যন্ত আদরণীয়, একথা বলার অপেক্ষা রাখে। তৃতীয়ত, সমাজ সমালোচনামূলক তার উপন্যাস। এখানে লক্ষ্য করা যায় অরক্ষণীয়া, পল্লী সমাজ, বামুনের মেয়ে, এই সমস্ত উপন্যাস। সমাজ রক্ষার নামে সামাজিক অত্যাচার কোন পর্যায়ে উঠতে পারে, জাতপাত নিয়ে গ্রাম্য দলাদলি, মামলা মোকদ্দমার আড়ালে যে নিষ্ঠুরতা কত ভয়ঙ্কর হতে পারে, তারই উপন্যাস হয়ে দেখা দেয় এই উপন্যাসগুলি। এর পাশাপাশি পল্লী সমাজের ঘাত প্রতিঘাতের মধ্যেই লেখক নায়ক নায়িকার অস্ফুট প্রেমের চিত্র, বিশেষ করে আমরা পল্লী সমাজের রমা রমেশের মধ্যে যেটা লক্ষ্য করি, তা তিনি ফুটিয়ে তুলেছেন। তো চতুর্থ পর্বে বা চতুর্থ ভাগে আমরা বলতে পারি রোমান্টিক ও মিলনাত্মক প্রেম। স্নিগ্ধ মধুর রোমান্টিক প্রেমের আবহ সৃষ্টিতে শরৎচন্দ্র অনন্য। বলা যায় শরৎচন্দ্রের লেখার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে তিনি জীবন রঙিন হইয়া আছে আদর্শের রামধনুর রঙে। শুধু যে রঙে তাহা রঙিন, তাহা বাজারের কেনা কালার বক্স এর রং নয়, জীবন স্রোতের রক্তরাগ। তাই প্রেমের রঙে কালি ভরে যেন তিনি কলম চালিয়েছেন দুর্বার বেগে। তার এই লেখনীগুলির মধ্যে কোনো ভীরু প্রণয়, পূর্বরাগের চিত্র কিংবা অনুচ্চারিত প্রেম রয়ে গেছে চাপা এক অপূর্ব অনন্য সৃষ্টির গোপনীয়তার অন্তরালে। পরিণীতা, দত্তা, দেনা পাওনা উপন্যাস এই উপন্যাসের মধ্যে তাই সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। আমরা এরপরে চলে আসি তার সমাজ বিরোধী নিষিদ্ধ প্রেমের উপন্যাসগুলির কথায়। বস্তুত যে উপন্যাসগুলো তাকে সমালোচনা করেছে, বহু আলোচনায় বিদ্ধ করে এবং তার কাহিনীতে রয়েছে সমাজ বিরোধী মানুষের যে প্রণয় উপাখ্যান, সেই ধরনের লেখার মধ্যে অন্যতম হচ্ছে চরিত্রহীন। শ্রীকান্তের প্রথম পর্বের পাশাপাশি দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব এবং সেই সঙ্গে সঙ্গে গৃহদাহ, অচলা যেন সেই উপন্যাসের অন্যতম ত্রিকোণ প্রেমের আর কি কেন্দ্রবিন্দু। সুরেশ ও মহিমের মধ্যে একজনের তীব্র আকুতি অচলাকে পাওয়ার, আর একজন ভালোবেসে নিরুত্তর থেকে যায় বেদনা কাতর মন নিয়ে। তো এই উপন্যাসগুলির মধ্যে আমরা
বলতে পারি যে শ্রীকান্ত রাজলক্ষ্মী চরিত্রও যেমন শ্রীকান্ত উপন্যাসে আমাদের কাছে খুব ভাবায়, ঠিক তেমনিভাবে গৃহদাহের অচলাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে। এর পাশাপাশি আসি ষষ্ঠত, মতবাদের প্রাধান্য ধর্মী যে উপন্যাস, অর্থাৎ মতবাদ প্রধান উপন্যাস রূপে শরৎচন্দ্রের 3টি উপন্যাসের নাম উল্লেখ করা যায়। এগুলি হল পথের দাবি 1926 সালে প্রকাশিত হয়, শেষ প্রশ্ন 1931 সালে প্রকাশিত হয় এবং বিপ্রদাস 1935 সালে প্রকাশিত হয়। এছাড়াও অসমাপ্ত রচনা শেষের পরিচয় এই উপন্যাসটির কথাও উল্লেখ করতে হয়। এক শ্রেণীর আলোচক মনে করেন উপরিক্ত উপন্যাসগুলিতে যুক্তিতর্কের আধিক্য, ভাবাবেগ যতটা আছে ঔপন্যাসিক গুণাবলী ততটা নেই। এই সমালোচনা স্বীকার করে নিয়েও ক্ষেত্রগুপ্ত বলেছেন, ভাবাকুলতার অতিরেক সত্ত্বেও কিছু মননশীলতা, সংলাপের ভাষায় বুদ্ধির কিছু দীপ্তি এ পর্বে প্রকাশিত। এই উপন্যাস 3টিতে শরৎচন্দ্র যেন নরনারীর বিবাহের চেয়ে স্বতন্ত্র কিন্তু বিবাহের চেয়ে বড় কোনো সম্বন্ধ খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এর সমাধান তিনি পাননি। পথের দাবি শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস, শরৎ সাহিত্যে ব্যতিক্রমীও বটে। গ্রন্থে সশস্ত্র সংগ্রাম, বিপ্লবী চিন্তাধারা, গোপন রাজনীতি এবং পাশাপাশি প্রেমের আবহ সব কিছু আমাদের এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়। যাই হোক, বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব তাই আকস্মিক নয়, বলা যায় আকাঙ্ক্ষিত। কবির ভাষায়, দেশের মাটির থেকে নীলজারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে ধরি। এই মহান কথাশিল্পী 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতাতেই পরলোক গমন করেন। তার মৃত্যুতেই ব্যথাতুর হৃদয়ে রবীন্দ্রনাথ উক্ত কবিতার পঙ্ক্তিদ্বয় ব্যক্ত করেন, দেশের মাটির থেকে নীলজারে হরি, দেশের হৃদয়ে তারে রাখিয়াছে ধরি। তো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক, অন্ততপক্ষে কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগছে। আর আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী এমন ভালো আরও ভিডিও তোমরা প্রথম নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।